tomorrow. Even transport, state transport যেটা আছে সেটা 50% including metro. এটা আমরা 50% করে দেব. No flight will be allowed to enter Bengal, Kolkata, Bagdogra, Ondal from 7th May midnight from anywhere outside the state without RT-PCR negative test report of last 72 hours before boarding and proper health and thermal screening of passengers. যারা ট্রেনে করে যাতায়াত করেন তারা অনেকেই বলছেন এই সিদ্ধান্তটা নেওয়া প্রয়োজন ছিল, আবার অনেকে বলছেন যে তারা সমস্যার মধ্যে পড়বেন। হাওড়া স্টেশনের ছবি আপনারা দেখছেন, কারণ আমরা জানি গতবার দীর্ঘ সময় কয়েক মাস ধরে লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছিল। এবার হাওড়া স্টেশনে যাত্রীরা তাদের মধ্যে ভিন্ন মত পোষণ করছেন। এক পক্ষ বলছে যে ট্রেন আগে বন্ধ করা উচিত ছিল, আরেক পক্ষ বলছেন তারা সমস্যার মধ্যে পড়বেন। আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী হাওড়া স্টেশনের ছবি তুলে ধরেছেন, দেখব তার প্রতিবেদন। প্রচুর অসুবিধা হয়ে গেল যারা দীর্ঘ ডেলি প্যাসেঞ্জারই করে, কারণ এই মুহূর্তে কালকে আবার পেট্রোলের দাম আবার বেড়েছে। আমার মনে হয় যে ট্রেনটাকে এর মধ্যে বাদ দেওয়া উচিত ছিল, কারণ পেট্রোলের দাম যেভাবে বেড়েছে এই ওয়েদার, সেইভাবে গাড়ি করে নিজের ব্যক্তিগত গাড়ি করে আসাটা খুব রিস্কের হয়ে যায়। মানুষ আছে, রোগ থাকবে না এটা হতে পারে না। এই আপনার যক্ষা বলুন, বিভিন্ন রকম মারাত্মক রোগ রয়েছে, তার সাথে কোভিডও থাকবে। এই কোভিডকে সামলেই আমাদের বাঁচতে হবে এবং চলতেও হবে। তার জন্য আমার মনে হয় যে মাননীয় যদি কিছু করে দেন আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, তারপর বন্ধ করুক, আমাদের কোনো আপত্তি নেই। হঠাৎ করে বন্ধ করলে আমরা না খেতে পেয়েই তো মরবো, কোভিডেও মরবো, না খেয়েও মরবো। 2020 সালের সেই স্মৃতি সে আবার ফিরিয়ে আনলো। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো আগামী কাল থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন। একদিকে যেরকম করোনা পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীরা চাইছে তাদের জন্য করা হোক কোনো বিকল্প ব্যবস্থা। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। একই ছবি শিয়ালদহ স্টেশনে, সেখানেও যাত্রীরা দুরকম মত পোষণ করছেন। কেউ বলছেন যে তারা সমস্যার মধ্যে পড়ে যাবেন, কেউ বলছে যে অতিরিক্ত যাত্রী ট্রেনে একেবারেই এই কোভিড সিচুয়েশনে দরকার ছিল না, অর্থাৎ সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে। শিয়ালদহ স্টেশনে যাত্রীরা কি বলছেন শুনুন। কাল থেকে হুট করে বন্ধ করে দিলে আমরা যাতায়াত করবো কি করে? আমরা তো গরিব মানুষ। আমার মনে হয় যে একটু আগে থেকে জানানো উচিত ছিল। আজকে বিকালে বললো, কালকে সকাল থেকেই বন্ধ, তাহলে মানুষজন যাতায়াত করবে কি করে? আমার যেমন বাড়ি মুর্শিদাবাদ, আমাকে যেতে হবে। আমি তো মনে করি যে এইরকম অনেক আগে এটা নেওয়া উচিত ছিল। আমরা আসছি ঠিকই, কিন্তু কেউ কাউকে যতই কিছু চেষ্টা করি কেউ কিন্তু কিছুই মানছে না। ওভারঅল দেখা যাচ্ছে সেই সংক্রমণটা বাড়ছে। করোনায় আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। এই অবস্থায় প্রতিদিনই অনেকেরই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের নয়া নির্দেশ, আগামীকাল থেকে কোনো লোকাল ট্রেন চলবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন করোনা মোকাবিলায় রাজ্য সরকার তৎপর রয়েছে, কিন্তু যেভাবে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ট্রেন চলাচল বন্ধের কথা জানিয়েছে। আগামীকাল থেকে লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। অর্থাৎ হাওড়া এবং শিয়ালদার পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটোয়ার ছবি দেখব। কাটোয়া স্টেশনে সেখানেও লোকাল ট্রেন চলে এবং সেখানে প্রভাব পড়বে, যাত্রীরা এমনটাই জানাচ্ছেন যে লোকাল ট্রেন কাল থেকে বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা খানিকটা সমস্যার মধ্যে পড়বেন। শুনুন। আমাদের খুবই কষ্ট হবে, তো আমাদের ট্রেনেই কাজ, আমাদের ট্রেন না করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। অবশ্যই আমাদের ট্রেন বন্ধ হলে আমরা খাবো কি? আমার ঢালায় কাজ করি, পরিশ্রমে কাজ করি, ট্রেন বন্ধ হলে আমাদের খুবই অত্যাচার হবে, আমরা খেতে পাবো না। লোকাল ট্রেন বন্ধ হয়ে গেলে হাওড়া যাওয়ার কোনো লাইন নেই আমাদের। যেহেতু আমরা পনির ব্যবসায়ী, তার জন্য আমাদের দুধের কারবার, সমস্ত দুধ ফেলা যাবে। আবার সেই আগের বছরের মতো যেরকম পুরো বছরটা আমাদের নষ্ট হয়ে গিয়েছে, আবার সেই বছরটা হয়তো সেরকম হতাশার দিকে আমাদের চলে যাচ্ছি আমরা। করোনা সংক্রমণ ঠেকাতে আগামী কাল থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধের ঘোষণা করেছে রাজ্য সরকার। এবং লোকাল ট্রেন বন্ধের ঘোষণার পর থেকে কাটোয়া হাওড়া, কাটোয়া আজিমগঞ্জ, কাটোয়া বর্ধমান রেলপথের যাত্রীদের মাথায় হাত পড়ে গেছে। কাটোয়া হাওড়া রেলপথে প্রায় 17 জোড়া ট্রেন চলে এবং কাটোয়া বর্ধমানে 5 জোড়া এবং কাটোয়া আজিমগঞ্জে 8 জোড়া লোকাল ট্রেন চলে। যাত্রীরা কিন্তু এখন বিকল্প কোনো রাস্তা পাচ্ছে না। তারা বলছে 2020 লকডাউনের স্মৃতি আবার ফিরে আসছে তাদের মধ্যে। কিন্তু রাজ্য সরকার করোনা সংক্রমণের গ্রাফকে রুখতে লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।
অর্থাৎ হাওড়া, শিয়ালদা এবং কাটোয়া 3 জায়গার ছবি আমরা দেখলাম। সেখানে ভিন্ন মত রাখছেন দুপক্ষ, অর্থাৎ কেউ কেউ বলছেন যে গতবার যে স্মৃতি ছিল সেই স্মৃতি আরও একবার উস্কে দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন বন্ধ থাকার পর হাওড়া স্টেশন আমরা দেখেছিলাম যে রীতিমতো ক্ষোভ, বিক্ষোভ, মারধর, এবং সেই জায়গার পর লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত হয়। এবং এই যে কোভিড সিচুয়েশন, অর্থাৎ যেভাবে করোনা সংক্রমণ গোটা দেশ জুড়ে বেড়ে চলেছে, তে লোকাল ট্রেন চালানোটা কতখানি যুক্তিযুক্ত ছিল? চিকিৎসকরা তারা কি বলছেন শুনুন। এটা কিন্তু একটা টেম্পোরারি ফর্ম অফ লকডাউন, রেস্ট্রিক্টেড লকডাউন, অর্থাৎ জীবিকা এবং ইকোনমিকে ব্যালেন্স করে একটা লকডাউন। আমাদের গ্রামকে বাঁচাতে হবে, গ্রামের সহনাগরিককে বাঁচাতে হবে। কলকাতার 4000 যারা পজিটিভ হচ্ছে তারা গ্রামে গিয়ে যাতে সংক্রমণ না ঘটে সেই রাস্তাটা তৈরি করা হলো। এবং আমি নিশ্চিত এইটা যখন চলবে সেই সময় যদি প্যারালালি আমরা ভ্যাকসিনেশনটাকে করতে পারি তাহলে লং টার্ম কন্ট্রোল তাতে অ্যাচিভ করা সম্ভব। শর্ট টার্ম কন্ট্রোল হিসেবে টেম্পোরারি লকডাউন, রেস্ট্রিক্টেড টেম্পোরারি লকডাউন, যাতে ইকোনমি এবং দুটোকে ব্যালেন্সে রাখবো। লং টার্ম কিন্তু ভ্যাকসিনেশন ছাড়া রাস্তা নেই। জনস্বাস্থ্যের আঙ্গিক থেকে আমরা কিন্তু কমপ্লিট লকডাউনের বিরোধী, আমরা কিন্তু পূর্ণ লকডাউনের কিন্তু বিরোধী। তার কারণ হচ্ছে পরিপূর্ণ লকডাউন হলে মানুষের জীবিকাটা একেবারে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আর্থিক অবস্থা যদি দুরবস্থায় পরিণত হয় সেক্ষেত্রে স্বাস্থ্য নিয়ন্ত্রণ করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। সুতরাং দুদিকে একটা ব্যালেন্স করে জীবন এবং জীবিকার মধ্যে একটা সামঞ্জস্য রেখে এই ধরনের লকডাউন এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং একে আমি সুস্বাগত জানাচ্ছি। শপথ নিয়েই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। পর্যাপ্ত ভ্যাকসিন এবং রেমডেসিভির চেয়ে চিঠি দিয়েছেন তিনি। পাশাপাশি অক্সিজেন সরবরাহ নিয়েও দ্রুত ব্যবস্থা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। টিকা নিয়ে পর্যাপ্ত টিকা এই মুহূর্তে নেই, সে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অক্সিজেনের সরবরাহ নিয়ে দ্রুত ব্যবস্থা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। 7 দিনে অক্সিজেনের চাহিদা আরো বাড়বে, অক্সিজেন সিলিন্ডারের অভাব উদ্বেগজনক, অক্সিজেনের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। আশা করি করোনার বিরুদ্ধে যৌথ লড়াইয়ে সফল হব, এমনই চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রধানমন্ত্রীকে যেটা চিঠি লিখেছি আমি মেনলি, যে কোনো কোভিড নিয়ে ট্রান্সপারেন্ট কোনো পলিসি নেই, অক্সিজেন নিয়ে ট্রান্সপারেন্ট কোনো পলিসি নেই, ভ্যাকসিন নিয়ে ট্রান্সপারেন্ট কোনো পলিসি নেই। এই পলিসিগুলো ঠিক করতে এবং যাতে আমরা পাই, কারণ আমি দেখছি কোনো স্টেট পেয়ে যাচ্ছে, কোনো স্টেট পাচ্ছে না। আমি সকল স্টেটের জন্যই বলছি, ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের জন্য বলেছি, যেটা আমরা আজ থেকে শুরু করব বলেছিলাম। 3 কোটি চেয়েছিলাম, একটাও পাইনি। 1.5 লাখ করে দিচ্ছে, যেন একটা ভিক্ষা হচ্ছে। কিন্তু অন্যান্য অনেক জায়গা আছে যেখানে প্রচুর পড়ে আছে মেটেরিয়ালস, অথচ যেখানে প্রয়োজন সেখানে পাচ্ছে না। সুতরাং আমি চিঠিটায় ডিটেলস লিখেছি রিগার্ডিং ভ্যাকসিনেশন পলিসি, রিগার্ডিং অক্সিজেন পলিসি, রিগার্ডিং হাউ টু হেল্প দ্য পিপল। টিকা নিতে চেয়ে বিক্ষোভ আলিপুরের বেসরকারি হাসপাতালে। গতকাল থেকে 18 থেকে 44 বছর বয়সীদের 4 দিনের টিকাকরণ শুরু হয়েছে। এর জন্য কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হয়েছে, যাদের স্লট দেওয়া হয়েছে শুধুমাত্র তাদেরই টিকা দেওয়া হচ্ছে। তাদেরকে ফার্স্ট ভ্যাকসিন দেওয়া হবে, তার অনলাইন রেজিস্ট্রেশন কালকে হয়ে গেছে, তাদের আপনারা দেবেন। এই কথাটা এতটা অ্যাপ্রডলি তো আপনারা খবরেই দিতে পারতেন, সেটা না লিখে আপনারা পার্টিকুলার একটা কথাই লিখেছেন 1000 জনকে ভ্যাকসিন দেওয়া হবে। কেন সেটার ভেতরে 18 থেকে 44 উডল্যান্ড হসপিটাল আগামীকাল 1000 জনকে আমরা ভ্যাকসিন 1 দেব। এই কথাটা যদি তারা লিখে থাকে, এই কথা যদি বলে থাকে, তাতে তো আর আজকেই পার্টিকুলার কথা আসে না যে আমি 18 থেকে 44 বছরের লোকদেরকে দেব, তার রেজিস্ট্রেশন করা হয়েছে গতকাল, সেইগুলো আমরা দেব। এই কথাটা তো তারা তখনও বলতে পারতো। একটা শিক্ষিত উডল্যান্ড হসপিটাল, এইটা তো আমরা আশা করতে পারি না তাদের কাছ থেকে। স্লট বুক করেছিলেন? না, হসপিটালে স্লট তো বুক করিনি, আমরা কালকে খবরে পেয়েছি যে আগামীকাল দেওয়া হবে। আমার অনলাইন রেজিস্ট্রেশন আছে, আমি সেইটার ভিত্তিতে আজকে এসেছি। এদিকে ভ্যাকসিন নিয়ে সংকট চলছে, এখনো সব জায়গায় কোভিশিল্ডের ভ্যাকসিন পৌঁছয়নি। ফলে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিতে এসে বিধাননগর মহকুমা হাসপাতালে
তারা ফিরে যেতে হয়েছে অনেককেই। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিতে এসেছিলেন, কিন্তু ভ্যাকসিন নেই, ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে ফিরতে হচ্ছে অনেককেই। বিধাননগর মহকুমা হাসপাতালে এরকমই ছবি ধরা পড়েছে। ভ্যাকসিন মানে আমার মা বাবার জন্য সেকেন্ড ডোজের জন্য নিতে এসেছি, কিন্তু ওরা ঠিক মতন বলছে না যে কবে দেবে। মানুষজনকে সকালবেলা ডাকছে, ডেকে একটা নোটিশ দিয়ে দিচ্ছে সেদিনকেই যে আজকে ভ্যাকসিন হবে না, কিন্তু এত দূর থেকে আসছে, বলছে কালকে আসুন, কালকে আসছি দেখছি না। নিজেদের মতন কখন দিয়ে দিচ্ছে আমরা বুঝতেই পারছি না। হ্যাঁ, 3 দিন হয়ে গেল আমি ঘুরছি। ফার্স্ট ডোজ নিয়েছে, সেকেন্ড ডোজ সোমবারে খবর নিয়ে গেছে, বলছে আজকে আসতে। তারপরে বলেছেন, আমার হাজবেন্ড বলছেন যে পাবো তো, বলে আসবেন, যে থাকে তো দেবেন, তা নাহলে ইয়ে করবেন না, দিতে পারবেন না। এখন সেটা আমরা বলতে পারছি না। তারপরে যাই হোক আমরা চলে এলাম, আজকে এলাম। এই ব্যাপারে কোনো কিছু আর বলেনি। কি ভ্যাকসিন নেবেন আপনারা? কোভিশিল্ড। কোভিশিল্ড নেই? হ্যাঁ নেই, মানে এখনো আসেনি। ওই যে এটা নোটিশে দিয়েছে, আজকে দেখলাম সেটা, সোমবারের পর আজকেই দিতে এসছি, এসে দেখি নোটিশ। সমস্যা হচ্ছে তো আপনাদের? অসুবিধে হচ্ছে না, আমরা এলাম এত বয়স্ক, 80 ইয়ার্স ওল্ড। বিধাননগর হাসপাতালে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে এসে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে একাধিক মানুষকে। একবার দেখানোর চেষ্টা করব সেই সমস্ত মানুষ যারা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে এসছে, কিন্তু তাদের মধ্যে এখনও কেউ সেই কোভিশিল্ডের দ্বিতীয় নিতে পারছে না। তার কারণ তারা হয়রানির শিকার হচ্ছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনো সদুত্তর দেওয়া হয়নি। কিন্তু আমি উল্টো দিকে দেখানোর চেষ্টা করি, সেখানে দেখাবো একটা নোটিশ দেওয়া হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে। আজকের ডেট দিয়ে নোটিশ দেওয়া হচ্ছে, সেখানে লেখা হচ্ছে শুধুমাত্র কোভ্যাক্সিন আজকে সেকেন্ড ডোজ দেওয়া হবে, কিন্তু কোভিশিল্ডের কোনো প্রকার ফার্স্ট বা সেকেন্ড ডোজ দেওয়া হবে না। ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এখনও তারা জানাচ্ছে, যারা আজকে সেকেন্ড ডোজ নিতে এসছে তারা জানাচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পরিষ্কারভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি, ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এরকম বহু মানুষ তারা আজকে যারা ভ্যাকসিন নিতে এসছে তারা কিন্তু এই সমস্যার মধ্যে পড়ছে। সব মিলে একজনের সঙ্গে কথা বলবো। ভ্যাকসিন নিতে এসছেন, ভ্যাকসিন পেলেন? না, আমার তো কোভিশিল্ড তো আজকে তো কোভিশিল্ড দিচ্ছে না, যেহেতু কোভ্যাক্সিনটা দিচ্ছে আমার সেকেন্ড ডোজ। এখন আমি ওয়েট করছি যে কাউন্টার খুললে জেনে নেবো যে কবে দেয়া হবে, কারণ এখান থেকে দেওয়া হচ্ছে, এটা ঠিক। কারণ যদি এইভাবেই তারা আসছে এবং সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পাশাপাশি যে আজকে থেকে বলা হয়েছিল নতুন 18 বছরের পর থেকে ভ্যাকসিন দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে কোনো রকম নোটিফিকেশন তাদের কাছে আসেনি নতুন করে 18 বছরের পরে ভ্যাকসিন দেওয়ার। সব মিলিয়ে বলা যায় যে যারা দ্বিতীয় ডোজ যেমন নিতে তারা সমস্যার মধ্যে পড়ছে। পাশাপাশি বলা হয়েছিল 18 বছরের পর থেকে যাদের বয়স তাদেরকে আজকে ভ্যাকসিন দেওয়া হবে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে এখনও পর্যন্ত তাদের কাছে কিন্তু কোনো রকম সেই নির্দেশিকা এসে পৌঁছয়নি। ফলে যেমন প্রথম যারা ভ্যাকসিন নিতে তাদের যেমন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, যারা কোভিশিল্ড নিতে হচ্ছে তাদেরকেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং হাসপাতালের চিত্র ঠিক এরকমই লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটি হাসপাতাল ঘুরে। ক্যামেরা চিরঞ্জিত রায়ের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। করোনা নিয়ে অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। হাত সাবান দিয়ে বা স্যানিটাইজারে ভালো করে পরিষ্কার করুন। কথা বলার সময় 1 মিটার দূরত্ব বজায় রাখুন। ভিড় এবং জমায়েত এড়িয়ে চলুন। গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। জ্বর, কাশি, মাথা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। को देखें, आई हैव बीन टू द प्लेसेस। अगर हम इंसिडेंट्स को देखें तो हमारे ध्यान में आता है कि द टीएमसी वर्कर्स हैव टारगेटेड द बीजेपी ग्रास रूट लेवल वर्कर्स। ग्राउंड में काम करने वाले वर्कर्स को अटैक किया गया है। और दूसरा जो फीचर हमको ध्यान में आता है कि उनके परिवारों को अटैक किया गया, उनके परिवारों को अटैक किया गया। Their families have been attacked, and especially the target has been women. महिलाएं टारगेट बनी हैं और टारगेट में महिलाओं का मोलेस्टेशन एंड रेप केसेस ये सामने उभर करके आया है। इसीलिए जब चुनाव के प्रचार में हम बोलते थे कि महिलाएं सबसे ज्यादा अनसेफ हैं वेस्ट बंगाल में, तो मैं सच था। हम जनादेश का सम्मान करते हैं, लेकिन जनादेश से सच्चाई छुप नहीं सकती। Women have been molested and rape cases have taken place, और उसके साथ साथ लूट की घटना भी हम लोगों को देखने को मिली है। पहले अटैक, टारगेट, फिर फैमिली पर अटैक, फिर विमेन पर अटैक, और विमेन पर अटैक के पश्चात फिर लूट, यह हमको
देखने को मिलता है। When I talk about 1946, it was British Raj, और उस समय भी ब्लड बहा था, एंड द सॉइल ऑफ कैलकाटा एंड वेस्ट बंगाल वो ब्लड से सना था। और आज भी जब मैं देखता हूं तो द रेड ब्लड ऑफ पीपल ऑफ बंगाल वह हमको 2 तारीख के बाद देखने को मिलता है। और इसलिए मैं ये कहना चाहता हूं कि जहां मैं इसकी भर्त्सना करता हूं, वहीं प्रजातांत्रिक तरीके से इन सब जो कुत्सित विचार हैं, जो जिसको मैं कहूंगा कि इनटॉलरेंस के विचार हैं, असहिष्णुता के विचार हैं, इनको हम नस्तो नाबूद करेंगे, यह मैं हमको बताना चाहता हूं। एक नई बात भी आई है जिसको हमको ध्यान में रखना चाहिए। एरियाज लाइक संदेश खली, गोसाबा, ईस्ट कैनिंग, विलेजेस हैव बीन रैंसैक्ड, विलेजेस ऑल टुगेदर। और इसके साथ साथ यहां दे हैड टू अबैंडन द विलेजेस। ये स्थिति आई है। और इतना ही नहीं, लोगों को बॉर्डर डिस्ट्रिक्ट से, कूच बिहार से और उसके ऊपर से लोगों को जाकर के असम में भी रिफ्यूज लेना पड़ा है, असम में जाकर के अपनी जान बचाई है। यह परिस्थिति आकर के खड़ी हुई है। और जब मैं ईस्ट कैनिंग की बात करता हूं और इस इलाके की बात करता हूं, लास्ट ईयर यह वही एरिया है जहां इनको अम्फान की त्रासदी सहनी पड़ी थी, और इस साल इनको ममता फान की त्रासदी झेलनी पड़ रही है। दे हैव अबैंडन्ड देयर विलेजेस। मेरे सारे चार्ज को आप नोट कीजिए और जरूर जाकर के, मैं चाहूंगा कि पत्रकारिता जगत में वहां जाकर के इसको कंफर्म कीजिए। लास्ट ईयर अम्फान, दिस ईयर ममता फान। और उनके साथ फिर से यह डबल ट्रेजेडी हुई है, विच वी हैव टू अंडरस्टैंड। फ्रेंड्स, अगर मैं इस ट्रेजेडी के बारे में कहूंगा, ठीक है, जनादेश में ममता जी जीत गई, लेकिन मानवता हार रही है। 2 तारीख के बाद जो घटनाएं घटी हैं वह स्पष्ट बताती है कि बंगाल के बारे में जो हम सब लोग चाहते थे इस बंगाल को बनाने का, वह ममता जी के चुनाव के नतीजे के साथ साथ बिफरता और बिखरता हुआ दिखता है। यह मैं बड़े स्पष्ट शब्दों में कहना चाहता हूं। अगर मैं बात करूं हमारे लोगों की, तो मैं जब ये लिख रहा था और आपके लिए नोट करके आया था, तो उस समय मरने वालों की संख्या 9 थी।